পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জন আকাঙ্ক্ষা পূরণে আবারও রাজপথে থাকার ঘোষণা। বিডিআর বিদ্রোহের মদতদাতাদের বের করবে কমিশন, বললেন সেনাপ্রধান। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সাজেকে রিসোর্ট সহ পুড়ে ছাই শতাধিক স্থাপনা, 50 কোটি টাকা ক্ষতির দাবি। নিঃস্ব লুসাই ত্রিপুরা জনগোষ্ঠীর 2 শতাধিক মানুষ। নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজন আটক। চোরকে চিনে ফেলায় এই ঘটনা ধারণা পুলিশের। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মূল হোতা সহ আরো 2 জন গ্রেপ্তার। ডাকাত দলের সদস্য দাবি পুলিশের। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন নাহিদ। পদত্যাগের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের তিনি বলেন, রাজপথে তার ভূমিকা বেশি থাকবে। জনগণের সাথে থেকেই কাজ করতে চান তিনি। এ সময় জন আকাঙ্ক্ষা পূরণে রাজপথে থাকার ঘোষণা দেন নাহিদ ইসলাম। 28 ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে নাহিদ ইসলাম যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এখন সেসব মন্ত্রণালয়ের দায়িত্বে কে থাকবেন এ ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং তিনি পদত্যাগ করে গণমাধ্যমের সামনে কথা বলেছেন, সেখানে তিনি কি বলেছেন? প্রথমে যেটি আপনি জিজ্ঞেস করলেন যে নতুন করে আসলে তার জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তো এটি নিয়ে তিনি সঠিকভাবে কোনো উত্তর দেননি। তবে যেটি আমরা আলোচনায় দেখতে পাচ্ছি যে মাহফুজ আলম, যিনিও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি এই জায়গায় থাকবেন বলে আমরা বেশ কিছু মহল থেকে শুনতে পেয়েছি। তবে তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে জুলাইয়ের যে অভ্যুত্থান সেটির যে আকাঙ্ক্ষা ছিল সেটি অনেকটাই পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের যাতে আরও একটু বেগবান হয় সেটির জন্যই কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি ছিলেন এদেরকে কিন্তু আসলে এই অন্তর্বর্তী সরকারে রাখা হয়েছিল, কিন্তু সেটি আসলে অনেকটা পূরণ হচ্ছে না বলে এই নাহিদ ইসলাম আজকে অভিযোগ করলেন। এবং সেইটি কিন্তু তারা যখন আসলে ক্ষমতায় ছিলেন, অর্থাৎ তার চেয়ারে যখন তিনি ছিলেন তখনই তিনি বেশ কয়েকবার এই কথাটি বলছেন যে আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা জায়গায় আসলে ফ্যাসিবাদের যারা দোসর রয়েছে তারা আসলে সক্রিয় রয়েছে, যার কারণে কিন্তু অন্তর্বর্তী সরকার সফল হচ্ছে না। এবং এর কারণে আজকে নাহিদ ইসলাম যিনি বললেন যে তিনি মনে করছেন যে রাজপথে যদি তিনি থাকেন তার যে ভূমিকা সেটি আরও বেশি ফলপ্রসূ হবে, এবং যে রাজনৈতিক দল যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে সেটি নিয়ে আসলে অনেক আলোচনা চলছে, এবং এটি কবে গঠন হবে সেটি নিয়ে কিন্তু দ্বিমত অনেক কিছু ছিল, কিন্তু অবশেষে তিনি আজকে সুস্পষ্ট করেছেন যে 28 তারিখে দলটির ঘোষণা আসতে যাচ্ছে, অর্থাৎ এবং তিনি এই দলে আসলে থাকবেন কিনা সেটা নিয়েও কিন্তু তিনি একদম সুস্পষ্ট করে বলেননি, যদিও নানা মহলেই আলোচনা যেটি তিনি আসলে দলটির আহ্বায়ক পদে থাকবেন। তবে তিনি বলছেন যে 28 তারিখে আসলে এ নিয়ে আসলে অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে। এই নাহিদ ইসলাম কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে আলোচিত
এবং সবচেয়ে সংগ্রামী নেতা যারা ছিলেন তাদের মধ্যে একজন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 সেশনের একজন শিক্ষার্থী। তিনি কিন্তু আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও কিন্তু নতুন করে আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার যে ভূমিকা ছিল সেটির মাধ্যমে আলোচনায় আসেন এবং এই আন্দোলনে সক্রিয় থাকার কারণে কিন্তু তাকে আসলে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে ডিজিএফআই কর্তৃক, ডিবি কর্তৃক এবং আইন শৃঙ্খলা বাহিনীর নানা নির্যাতনের শিকার কিন্তু তিনি হয়েছেন, যার ফলে কিন্তু নাহিদ ইসলাম সবসময় কিন্তু আলোচনায় ছিলেন এবং অন্তর্বর্তী সরকারে আসার পরও কিন্তু তিনি বেশ আলোচনায় ছিলেন এবং যার ফলে কিন্তু তিনি এখন আসলে এই যে জায়গাটা থেকে সেটাতে সরে এখন যখন আসলে নতুন রাজনৈতিক দলে আসতে চাচ্ছেন, সেটি আবার নতুন করে আরো বেশি নতুন আলোচনা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরাম। পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতীয় শহীদ সেনা দিবসে এক বিবৃতিতে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পর জাতিকে বিভ্রান্তিতে রাখা হয়। দিবসটি উপলক্ষে বাণীতে তিনি বলেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার সব শহীদদের স্মরণে এখন থেকে প্রতি বছর দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গভীর বেদনার সঙ্গে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ ও আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা জানান। সরকার শহীদ পরিবার ও সব নিপীড়িতের পাশে দাঁড়াবে ও বিচার নিশ্চিতের আশ্বাস দেন। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ না থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নষ্ট করা যাবে না। যারা অপরাধ করেছেন তারা শাস্তি পেয়েছেন। বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসার সহ সবার স্মরণে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে রাওয়া ক্লাব কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান বলেন, বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নষ্ট করা যাবে না। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর একার না। পুলিশ বাহিনী কাজ করছে না, কারণ অনেকেই জেলে, অনেকের বিরুদ্ধে মামলা, অনেকেই শঙ্কিত। মনে রাখতে হবে, দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবির সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সবাই একে অপরের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত, আর এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। সেনাবাহিনী প্রধান বলেন, 30,000 সেনা সদস্য প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষায় পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছে। নিজের কোনো ধরনের আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে তিনি বলেন, দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে রেখেই ব্যারাকে ফিরে যাবে সেনারা। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. সেনাবাহিনীকে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, দেশ সবার, তাই দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব সবার। ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশাও তার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই। ভোরে ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় দুপুর 2:30টায় জাতীয় সংসদ প্রাঙ্গণে। চট্টগ্রামের জনসভায় যোগ দিতে ভোরে ঘুম থেকে ওঠেন আব্দুল্লাহ আল নোমান। নাস্তা সেরেই রওনা হওয়ার কথা তার, তবে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসক জানান, পথেই মৃত্যু হয়েছে তার। পরে মরদেহ নেওয়া হয় ধানমন্ডির বাসায়। প্রত্যেকদিন যেভাবে সকালে উঠে আমাদের ওই যে মিরাজুল একটু নাস্তা দিল, একটা বিস্কিট খাইছে, একটা কলা খাইছে, একটা জুস খাইছে। ওয়াশরুমে গেল, ওয়াশরুম থেকে বাইরে বলে যে আমার খারাপ লাগতেছে।
বলে বসে গেল, অ্যাম্বুলেন্স থেকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিয়ে গেলাম স্কয়ার হাসপাতালে। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। আর 4 দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাব। ছাত্র জীবনে রাজনীতিতে যোগ দেন নোমান। অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। শুরুতে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও 1981 সালে যোগ দেন বিএনপিতে। জনঘনিষ্ঠ একজন মানুষ, যিনি মন্ত্রিত্ব করেছেন এবং বিরোধী দলের রাজনীতি করেছেন, সব দিকে তার যে অভিজ্ঞতা, আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান যে দেশের অবস্থা, এইখানে এই ধরনের একজন রাজনীতিবিদের যে পরামর্শ অতীব গুরুত্বপূর্ণ ছিল। চট্টগ্রাম 9 আসন থেকে 1991 ও 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান। দায়িত্ব পালন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্যমন্ত্রী হিসেবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় নোমান ছিলেন বলিষ্ঠ কণ্ঠ। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন, বারবার অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। 1942 সালে জন্ম নেয়া আব্দুল্লাহ আল নোমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোকের ছায়া বন্দরনগরী চট্টগ্রামে। এরই মধ্যে বিকেলে পূর্ব নির্ধারিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি সহ নানা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। এতে আব্দুল্লাহ আল নোমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এদিকে তার মৃত্যুর খবরে সকাল থেকে নগর বিএনপি কার্যালয়ে ভিড় করেন তার রাজনৈতিক সতীর্থ ও অনুসারীরা। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে রিসোর্ট, রেস্টুরেন্ট ও স্থানীয়দের ঘরবাড়ি। আনুমানিক ক্ষতির পরিমাণ 50 কোটি টাকা বলছে প্রশাসন। আগুনে 35টি বসতবাড়ি পুড়ে যাওয়ায় চরম সংকটে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 মানুষ। দুর্গম এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বেড়েছে আগুনের ক্ষয়ক্ষতি বলছে ফায়ার সার্ভিস। সাজেকের ইতিহাসে ভয়াবহতম অগ্নিকাণ্ডে রিসোর্ট, রেস্টুরেন্ট ও দোকানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় সাজেকের রুইলিপাড়ার এই স্টোন গার্ডেনে রাত কাটিয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরার জনগোষ্ঠীর মানুষ। আগুনে লুসাই জনগোষ্ঠীর 16টি ও ত্রিপুরাদের 19টি বসতঘর পুড়ে যায়। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শেষ সম্বল হারানো মানুষেরা। আমরা তো কিছু রক্ষা করতে পারছি না, সব আমার আত্মীয় স্বজনের বাড়ি পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ আমাদেরকে যাতে সাহায্য করে, আমাদের অন্তত থাকার মতো হলে ব্যবস্থা করে দেয়। আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের জরুরি খাবার ও আশ্রয় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাজেকের রিসোর্ট মালিকেরা। নিঃস্ব মানুষদের সহায়তায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। আমার রিসোর্ট প্রায় 40 লাখের উপরে হবে, প্লাস হবে, পুড়ে গেছে। এখন সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক। ফায়ার সার্ভিস বলছে বেশিরভাগ রিসোর্ট কাঠের বাড়ি হওয়ায় বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রিসোর্টে পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকায় আগুন নেভানো যায়নি জানালেন কর্মকর্তা। প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায় তাহলে আগুন বড় হতে পারে না। সাজেকে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙ্গামাটির সাজেকে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পেরেছে কিনা, কিভাবে আগুন লাগলো এবং সেখানে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয়েছে কিনা?
দেখুন, আগুন লাগার প্রায় সাজেকে পরে প্রায় ২৬ ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে এবং আমরা এখন যে অবস্থাটা দেখছি রুলুই পর্যটন কেন্দ্রে, আপনি দেখতে পাচ্ছেন সরাসরি যে এখানে আসলে সমস্ত যে প্রায় ৩৪টার মতো রিসোর্ট সেটি হয়ে গেলে একেবারে বশীভূত হয়ে গেছে। তবে এখানে রিসোর্টের পাশাপাশি যারা স্থানীয়দের একমাত্র আশ্রয়স্থল, তো তাদের বাড়ি ঘর কিন্তু পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণে তারা একেবারে খোলা আকাশের নিচে বসবাস করছে। গতকাল রাতে তারা এখানকার যে স্টোন গার্ডেন ছিল সেখানে খোলা আকাশের নিচে তারা রাত যাপন করেছে এবং আমরা সকালে তাদের সাথে যখন কথা বলছি তারা বলছে যে তাদের যে আশ্রয়টুকু ছিল সেটা কিন্তু এই আগুনে পুড়ে একদম একেবারে নিঃস্ব হয়ে গেছে তারা, এবং তারা ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের এবং এখানে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছে। এবং আমরা বিষয়টা নিয়ে জনপ্রতিনিধির সাথে কথা বলছি, তারা বলছে যারা এখানে রিসোর্ট মালিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একেবারে দোকান মালিক ক্ষতি হয়েছে, কিন্তু যাদের ঘর বাড়ি পড়ে গেছে তাদের কিন্তু আশ্রয়টা একেবারে শেষ হয়ে গেছে। সেই জায়গা থেকে তাদের সহায়তাটা খুব বেশি জরুরি। তবে এখন পর্যন্ত আমরা গতকাল রাতে যে তদন্ত কমিটি হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটা কিন্তু গতকাল এখানে রাঙামাটি জেলা প্রশাসনের যিনি স্থানীয় সরকার উপপরিচালক স্থানীয় সরকার, তিনি কিন্তু এখানকার এলাকা পরিদর্শন করেছে। তবে তদন্ত কমিটি হওয়ার পরে তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে সরজমিনে কাজ করেনি এবং আগুন লাগার যে কারণ সেটা কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট হয়নি কিভাবে আগুনটা লেগেছে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি এখানে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং আজকে দুপুরের পর থেকে সাজেকে পর্যটকরা আসা শুরু হয়েছে বলে এখানকার রিসোর্ট মালিকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং যারা আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সমস্ত লুসা এবং ত্রিপুরা পরিবার, তাদেরকে কিন্তু এখানকার কটেজ মালিক সমিতির পক্ষ থেকে প্রতিবেলা খাবার দেওয়া হচ্ছে, কালকে রাতও দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, আজকে সকালে বা দুপুরের বেলা কিন্তু খাবার দেওয়া হচ্ছে। তবে এখন তাদের যে দাবিটা সবচেয়ে বেশি এখানে কিন্তু তাদের এখন আসলে তাদের যে আশ্রয়হীন হয়ে গেছে সেটি তারা সমাধানের জন্য প্রশাসন দাবি জানিয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানকার যারা রিসোর্ট মালিক কটেজ মালিক রয়েছে তারা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে, তারা বিভিন্ন সময় কিন্তু সাজেকে ফায়ার সার্ভিসের জন্য তারা কিন্তু দাবি জানিয়েছিল যে ফায়ার সার্ভিসটা থাকলে হয়তো আগুনের যে ভয়াবহতা সেটা তাণ্ডব এতটা তীব্র হতো না এবং হয়তো আগুনটা শুরুতে নিভিয়ে ফেলতে পারতো, কিন্তু ফায়ার সার্ভিস না থাকার কারণে এখানে আগুন নেভাতে অনেক বেশি হয়েছে। তবে বিষয়টা নিয়ে ফায়ার সার্ভিসের একজন দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলতেছে আসলে সাজেকে পর্যটন কেন্দ্রে স্থান না পাওয়ার কারণে কিন্তু এখানে তারা চাইলেও ফায়ার সার্ভিস হয় তাহলে ভবিষ্যতে হয়তো এই ধরনের যে ক্ষয়ক্ষতি সেটা হয়তো এড়ানো যাবে এবং তারা ভবিষ্যতে হয়তো এই ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পারবে। তবে এখন পর্যন্ত যে আমরা যতটুকু খবর পেয়েছি প্রায় 85টির মতো স্থাপনা পুড়ে গেছে, এর মধ্যে 34টি রিসোর্ট এবং 35টি স্থানীয়দের ঘরবাড়ি, এর বাইরে রেস্টুরেন্ট এবং দোকান পুড়ে গেছে। এই ছিল সাজেক থেকে সবশেষ। রাঙামাটি সাজেকের অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। বান্দরবান পৌরসভার বালাঘাট মাছবাজার এলাকায় পুড়ে গেছে 4টি বসতঘর। গতরাতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তের মধ্যে 4টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের নিয়ে 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে পিরোজপুরে আলাদা অগ্নিকাণ্ডে 41টির বেশি দোকান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় সকালে নেসারাবাদ উপজেলার মিয়ারহাটে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়, পরে তা অন্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন ধরনের 30টির বেশি দোকান পুড়ে যায়। এদিকে গতরাতে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে পুড়ে গেছে 11টি দোকান। পরে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নোয়াখালীতে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলার জালিয়াল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তাসলিমা বেগম রোজি ওয়ার্ড বিএনপি নেতা জিয়াউল হক কিনুর মা। স্বজনরা জানান রাত 9টার দিকে ঘরের দরজা খোলা রেখে নামাজ পড়ছিলেন তিনি। এ সময় কেউ এসে তার মাথায় আঘাত করে চলে যায়। চিৎকার শুনে বাড়ির অন্যরা গিয়ে তাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুরি করতে দেখে ফেলার কারণে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। জায়গা দেখেছে উনি ফ্লোরে শুয়ে রয়েছে, রক্তের স্রোতের মতো ওনার ফ্লোর ঘুরে ভাসি রয়েছে। কে বা কারাও ওখানে ঢুকে ওনাকে স্পট ডেড করে ফেলছে। ঘাড়ে এবং গলায় গভীর কোপের ক্ষত পাওয়া গিয়েছে। পরবর্তীতে পুলিশ আসে এবং ওনারাও পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা নিরীক্ষা এবং ছবি তোলার পরে আমাদের কাছে হস্তান্তর করেন। এবং
মহাসড়কে উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। দুপুরে সাংবাদিকদের টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা থেকে মূল অভিযুক্ত আলমগীরকে এবং আশুলিয়া থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, 10টি মোবাইল ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়। তারা ডাকাত দলের সদস্য বলেও জানান এসপি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা আলমগীর, সেকেন্ড ইন কমান্ড মুহিত, অন্যতম সদস্য সবুজ, শরীফুজ্জামান এবং রাজীব সহ মোট 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 12 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলায়েত হোসেনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ছাত্র জনতার আন্দোলনে জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে আবুল হাসনাত সজল, শরীফ ও হাফেজ সুলেমানকে গুলি করে হত্যা করা হয়। 3টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার 2টি মামলায় 7 দিন করে ও সদর থানায় 1টি মামলায় 5 দিন সহ মোট 19 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে 3 মামলায় 4 দিন করে 12 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জুনায়েদ আহমেদ পলক 2টা মামলায় 5 নম্বর আসামি এবং একটা মামলায় 4 নম্বর আসামি। তাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করা হয়েছে এবং তাকে রিমান্ড প্রার্থনা, গ্রেপ্তার দেখে রিমান্ডের প্রার্থনা করা হয়েছে। প্রত্যেকটি মামলায় শুনানি অন্তে বিজ্ঞ আদালত দয়া করে তাকে 4 দিন করে মোট 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 5 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের গোল চত্বরে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় অন্যান্য চিকিৎসকদের কর্মবিরতিতে অংশ নেওয়ার আহ্বান জানান। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া বন্ধ সহ 5 দাবিতে সকালে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে একাত্মতা প্রকাশ করেন শিক্ষার্থী ও সিনিয়র চিকিৎসকরা। এদিকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের পরীক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। কর্মবিরতিতে কিছুটা বিঘ্ন হলেও হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই, তো ডাক্তার না থাকলে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার থাকা সত্ত্বেও সরকারিভাবে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? সরকারের কেন এখানে উদাসীনতা আছে? 90 বার একটা চেঞ্জ হচ্ছে যে কোর্ট রায় দিচ্ছে না, আপনাদের ডাক্তারকে ডাক্তার বলার মতো যোগ্যতা তারা কোর্টও দেখাচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষকদের প্রতিবাদের মুখে উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে ঢোকেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে তাকে বের হয়ে যাওয়ার আলটিমেটাম দেন। এক পর্যায়ে ফের বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষকরা ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেবার প্রতিবাদ করেন। পাশাপাশি ছাত্রদের যৌক্তিক দাবির সাথে একমত বলে জানান শিক্ষকরা। পরে তালা না দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 5 দাবিতে ভিসিকে 2 দিন অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পর্যটনের গুরুত্বপূর্ণ জেলা রাঙ্গামাটিতে নেই হৃদরোগের উন্নত চিকিৎসা। 1.5 দশক আগে করোনারি কেয়ার ইউনিট নির্মাণ হলেও যন্ত্রপাতি ও জনবল নিয়োগ না হওয়ায় আজও চালু হয়নি সেটি। জেলায় কেউ হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ছুটতে হয় চট্টগ্রামে। চিকিৎসা সেবা চালুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে, জানালেন সিভিল সার্জন। 2009 সালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণেই নির্মাণ হয় 5 তলা বিশিষ্ট করোনারি কেয়ার ইউনিট। স্থাপন করা হয় বেশ কিছু সরঞ্জাম। তবে 15 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি হৃদরোগের চিকিৎসার এই ইউনিট। 2014 সালে ভবনটি রাঙ্গামাটি মেডিকেল কলেজের কার্যক্রমের জন্য হস্তান্তর করে মন্ত্রণালয়। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 5 জন রোগী আসেন হৃদরোগে আক্রান্ত হয়ে। উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাদের পাঠাতে হয় চট্টগ্রামে। আমরা অক্সিজেন দেওয়া ছাড়া আর প্রাথমিক ট্রিটমেন্ট যেটাই ডাক্তার সাহেব অ্যাডভাইস করে সেটা দিয়ে চিটং রেফার করে দেয়, তখন চিটং এ পাঠিয়ে দেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে স্ট্রোকের রোগী এসে এখানে করোনা ইউনিটে ভর্তি হতে না পারে রাস্তায় যেতে যেতেই তারা মৃত্যুবরণ করছে। এটি আমাদের জন্য খুবই হতাশা এবং দুঃখজনক। রাঙ্গামাটিতে সিসিউর কোনো সেবা পাওয়া যাচ্ছে না এখানে। আর এখানে যে একটা সিসিউর ল্যাব আছে সেটাতে তো এখনো অকার্যকর অবস্থা রয়ে গেছে।
প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির বরাদ্দ না থাকায় ১.৫ দশকেও এটি চালু করা যায়নি জানালেন কর্মকর্তা। হৃদরোগের উন্নত চিকিৎসার চালুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে বললেন সিভিল সার্জন। বিশেষত জনবল ছিল না বিধায় আমরা কখনো এটা চালু করতে পারি নাই। পরবর্তীতে রাঙ্গামাটি মেডিকেল কলেজ যখন তার কার্যক্রম শুরু করে, এই সিসিইউ ভবন নিয়ে তার কার্যক্রম শুরু করে। রাঙ্গামাটি জেলায় জনসংখ্যা প্রায় ৬.৫ লাখ। জেলায় রয়েছে মাত্র একটি জেনারেল হাসপাতাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফল আমদানির উপর বর্ধিত শুল্ক প্রত্যাহার না করায় আমদানিকারকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ফলের দাম। এতে ক্রেতা শূন্য হয়ে পড়েছে চট্টগ্রামের ফলমন্ডি, যার প্রভাব পড়তে পারে এবার রোজায়। এদিকে সংশ্লিষ্ট দপ্তরের আশ্বাসে জাহাজ থেকে আপাতত ফল খালাস করলেও যে কোনো মুহূর্তে আবারও আন্দোলনে যাবার হুমকি ফল ব্যবসায়ীদের। এক সপ্তাহ পরই শুরু রমজান মাসের। এ সময় ফলের চাহিদা বাড়ে কয়েক গুণ, কিন্তু রোজা শুরুর আগেই অস্থির ফলের বাজার। সব ধরনের বিদেশি ফলের ওপর 10% শুল্ক বাড়ানোয় গতবারের তুলনায় এবার মূল্য দ্বিগুণেরও বেশি। ফলে ইফতারের ফল রাখা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা বিক্রেতাদের। ব্যবসায়ীদের তথ্য মতে গত রোজার আগে আপেল ও মাল্টার ডিউটি ছিল 80 টাকা, এবার তা বেড়ে 118 টাকা হয়েছে। যাতায়াত ও অন্যান্য খরচ মিলিয়ে কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা। ব্যাটটা সরকার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর দরুন এখানে ফলমন্ডিতে ব্যবসা নাই বললেই চলে, এখানে টোটালি আমাদের বিক্রি কোনো নাই, কারণ এখানে বুকতারা এই প্রোডাক্ট এগুলো নিতে পারতেছে না। খুচরা সেল করতাম ডেলি 2000 কার্টন, এখন সেই সেলটা নেমে আসে 500 কার্টনে। আমাদের খরচ কিন্তু কমে নাই, খরচ সেম আগে যা হইতো এখন তো আরও বাড়ছে, কিন্তু আমাদের সেল কমে যাওয়াতে আমরা ব্যবসায়ীরা এখন হিমশিম খাচ্ছি, আমরা লসের সম্মুখীন হচ্ছি। 12 ফেব্রুয়ারি ফল ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বৈঠকে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাসে স্থগিত হয় আন্দোলন। তবে দাবি না মানা হলে আবারও আন্দোলনে যাবার ঘোষণা ব্যবসায়ীদের। আমরা আন্দোলনে অবশ্যই থাকব, যদি রমজানে না পারি আমরা রমজানের পরে আমরা টিকে আমাদের আন্দোলনে আমরা ফিরে যাব। এদিকে রোজায় চাহিদার কাছাকাছি পরিমাণের ফল ইতোমধ্যে দেশে চলে এসেছে বলে দাবি সংশ্লিষ্ট দপ্তরের। ইতিমধ্যে আমাদের প্রায় অর্ধেক আপেল, কমলা, মালটা কিন্তু চলে আসছে এবং আমাদের চাহিদা অনুযায়ী। একটা সিজন যখন থাকে বর্ষাকাল, সাপোজ আমাদের দেশে যখন আম, কাঁঠাল আসে, তখন কিন্তু বিদেশি ইম্পোর্টটা নর্মালি কিন্তু কম হয়। রমজানের আগে বিষয়টি সুরাহা করতে যথাযথ কর্তৃপক্ষ আন্তরিক হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর চাঁপাইনবাবগঞ্জে আগাম মুকুল এসেছে আম গাছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা চাষিদের। তবে চাষে শ্রমিক, সেচ, বালাইনাশক সহ অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ায় আমের ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষি অ্যাসোসিয়েশনের। চাঁপাইনবাবগঞ্জে ফাল্গুনের শুরুতেই গাছে গাছে আমের মুকুল। মৌসুমের শুরুতেই মিলছে ভালো ফলনের আভাস। চাষিরা বলছেন আবহাওয়া ভালো থাকায় এবার আগাম মুকুল এসেছে আম গাছে। প্রাকৃতিক দুর্যোগে না পড়লে এই মৌসুমে ভালো লাভের আশা আম চাষি ও ব্যবসায়ীদের। এক বছর ভালো আম হয়, এক বছর হচ্ছে যে তুলনামূলক কম হয়। তো সেই হিসাবে এবছর আমের মুকুলের পরিমাণটা খুবই ভালো। আমরা বাগানে স্প্রে শুরু করেছি, পানি দিচ্ছি, আমরা পরিচর্যা শুরু করেছি। সামনে যে আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা মনে করছি এবার আমরা এত ভালো কিছু করব। এবছর শ্রমিক, সেচ, বালাইনাশক সহ চাষের সবকিছুতেই ব্যয় বেড়েছে। তাই ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষি অ্যাসোসিয়েশনের। 10 বছর পরিসংখ্যান যদি দেখেন, আমের দাম যেখানে ছিল সেখানে কিন্তু আছে, কিন্তু যদি পরিচর্যা খরচ বলেন সেটা কয়েক গুণ বেড়ে গেছে। স্পেশালি হচ্ছে লেবার খরচটা বেড়েছে, আর সাথে ফি বছর যেটা বাড়ছে সেটা হচ্ছে কীটনাশকের দাম। কৃষি বিভাগ বলছে জেলার 75% গাছে এরই মধ্যে মুকুল এসেছে। এক সপ্তাহের মধ্যেই 90 থেকে 95% গাছেই মুকুল আসবে। পরিচর্যার বিষয়ে চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পূর্ণভাবে যখন ফুলটা ফুটে যাবে তারপর থেকে নিয়মিতভাবে সেচ এটা নিশ্চিত করতে হবে। তার জন্য আমরা কাজ করছি এবং এর পাশাপাশি যে স্প্রেগুলো করতে হয় ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে, অর্থাৎ মুকুল ফুটার আগে একটা স্প্রে করছে তারা। এবছর চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আমের বাগান করা হয়েছে। গত বছরের চেয়ে 100 হেক্টর কমেছে বাগান। তবে বর্ষা মৌসুমে লাগানো হবে নতুন আম গাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস উল্টে 25 শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ক্যাম্পাসে যাওয়ার পথে বাসের চালক ঘুমিয়ে পড়ে। এ সময় বৃত্তিপাড়া লালন ফিলিং স্টেশনের কাছে হঠাৎ বাসটি সড়কের পাশে ধান খেতে উল্টে পড়ে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর পালিয়েছে চালক।
এদিকে কুষ্টিয়ার মিরপুরে বাস চাপায় সেলিম হোসেন নামের এক পথচারী নিহত হয়েছেন। সকালে কুষ্টিয়া মেহেরপুর সড়কের কাতলামারি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নাটোর সদরে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নাটোর সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি জানান, গত 14 ডিসেম্বর সদর উপজেলার শিবদুর গ্রামের রাকিবুল ইসলামের বাড়ির গ্রিল কেটে মোটরসাইকেল সহ স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় সদর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। তবে গোপন খবরে তালতলা এলাকার জামালের ওয়ার্কশপ থেকে মোটরসাইকেলটি উদ্ধার সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।